গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন এরিক মারিয়া রেমার্কের লেখা দ্য নাইট ইন লিসবন। আজ 10ম এবং শেষ পর্ব। জর্জ সেরাতে একটু দেরি করে এলো। একটি বিশেষ ধরনের টুলের ওপর খাড়া হয়ে বসল, যেন বিগত শতাব্দীর সীমাহীন ক্ষমতার প্রতীক অথবা বিংশ শতাব্দীর পাপের শিলমোহর। শয়তানের দুই অবতার, হাসি মুখে জোয়ান গেস্টাপো আর জর্জ, অবিমিশ্র নৃশংসতার প্রতিমূর্তি। তুলনা করলে হাসিমুখ গেস্টাপোকেই বেশি খারাপ বলতে হয়, কারণ ও নিপীড়ন করত আনন্দ পাবার জন্যে, আর জর্জ নিজের মত প্রতিষ্ঠা করতে। ইতিমধ্যেই পালানোর প্ল্যান ফেঁদে বসেছিলাম। জর্জ আসার পর এমনভাবে চললাম যেন ও আমাকে ছেড়ে দেয়াটাই ভালো মনে করে। ওর চোখ মুখে ভালো খাওয়া দাওয়া করা বড় লোকের মতো ঘৃণার ভাব, যেন এমন অবস্থায় পড়ে ওর কত বিরক্তি। এ ধরনের লোক কিন্তু অল্প টোকাতেই ভেঙে পড়ে। উত্তর দিলাম, আমি জানি। শুনেছিলাম এক গেস্টাপো একটি লোককে লোহার চেন দিয়ে পিটিয়ে মেরে ফেলেছিল। সেই সময় সেই চেনের একটা কোনা ওই গেস্টাপোর হাতে ফুটে গেল, ও তাতেই কোঁকিয়ে উঠল। অথচ অত মার খেয়েও ওই মৃতপ্রায় লোকটা একটুও শব্দ করেনি। শোয়ার্টস বললেন। জর্জ একটা লাথি মেরে বলল, তাহলে আজ আমাদের দরদাম করার পালা এসেছে? আমি উত্তর দিলাম, আমার দরদামে উৎসাহ নেই। শুধু বলতে চাই, তুমি যদি হেলেনকে ধরে নিয়ে যেতে চাও, ও আবার জার্মানি থেকে পালাবে অথবা আত্মহত্যা করবে। বাজে কথা, জর্জ ফোঁস করে উঠল। ওর নিজের জীবনের আর কোনো মূল্য ওর কাছে নেই। ও জানে ক্যান্সার হয়েছে এবং সেটা আর সারবে না। জর্জ আমার দিকে ভালো করে তাকিয়ে বলল, মিথ্যে কথা বলিস নে শুয়োরের বাচ্চা। ওর ক্যান্সার হয়নি, ওটা একটা স্ত্রী রোগ হয়েছে। ওর ক্যান্সারই হয়েছে। জুরিখে প্রথম অপারেশনে ধরা পড়ে। সে অপারেশনটাই খুব দেরিতে হয়েছিল। ডাক্তার ওকে সব বলেছে। কোন ডাক্তার বলেছে? যে অপারেশন করেছে। হেলেন জানতে চেয়েছিল। নিষ্ঠুর শুয়োরের বাচ্চা ডাক্তার, জর্জ গর্জে উঠল। ওই ডাক্তারকেও ধরব। 1 বছরের মধ্যে সুইজারল্যান্ডও আমাদের দখলে আসবে। আমি হেলেনকে জার্মানি ফিরে যেতে বলেছিলাম। ও ফিরতে নারাজ। হয়তো আমার সঙ্গে ছাড়াছাড়ি হলে ফিরতে পারে। থাক থাক, আর হাসাবার চেষ্টা করো না। তোমার জন্যে এবং হেলেনের প্রত্যাবর্তন সহজ করতে আমি এমন কিছু করতে প্রস্তুত যার জন্যে বাকি জীবনও আমাকে ঘৃণা করবে। দেখলাম জর্জের মনে দাগ কাটছে। দুহাতের চেটোয় মুখ রেখে ওর পরিবর্তন লক্ষ্য করার চেষ্টা করলাম। চোখের ব্যথায় তাকাতে কষ্ট হচ্ছিল। অবশেষে ও জিজ্ঞেস করল, কিভাবে? হেলেন মনে করে অসুস্থতার সঠিক কারণ জানতে পারলে ওকে আমি আর সহ্য করতে পারব না, ওকে ভালোবাসব না। এটাই ওর সবচেয়ে বড় ভয়ের কারণ। আমি যদি বলি ওর অসুস্থতা সম্পর্কে আমি সব জানি, ও আর কখনো আমার মুখ দেখবে না। জর্জ ভাবতে লাগল। ওর চিন্তাধারা বুঝতে পারলাম। ও স্পষ্টতই দেখল আমি যে বুদ্ধি দিয়েছি সেটি হেলেনকে জার্মানি ফেরানোর একমাত্র রাস্তা। আমাকে নিপীড়ন করে হেলেনের ঠিকানা মিললেও হেলেন চিরকালই ওকে ঘৃণা করবে। অপরপক্ষে হেলেনের সঙ্গে দুর্ব্যবহার করলে হেলেন আমাকে ঘৃণা করবে। সেই অবসরে ও পরিত্রাতার ভূমিকা গ্রহণ করে বলতে পারবে, তোমাকে আগেই বলেছিলাম। ও জিজ্ঞেস করল, হেলেন কোথায় আছে? একটা মিথ্যা ঠিকানা দিয়ে বললাম, বাড়িটার চারপাশে অনেক গলি, অনেক ছোট ছোট ঘর আর দরজা আছে। পুলিশ গ্রেফতারের চেষ্টা করলেও সহজেই পালাতে পারবে। আমি একা গেলে পালাবে না। আমি একা গেলে? জর্জ জিজ্ঞেস করল। তুমি একা গেলে ভাববে আমাকে খুন করেছ, ওর কাছে বিষ আছে। বাজে কথা। একটু চুপ করে থেকে জর্জ আবার বলল, তোমার প্রস্তাবে রাজি হলে প্রতিদানে কি চাও?
আমাকে মুক্তি দিতে হবে। খানিকক্ষণ ভেবে জর্জ হাসল। দাঁত শিকারী জন্তুর মতো ঝকঝক করল ওর। জানতাম ও কখনোই আমাকে হেলেনের সঙ্গে দেখা করতে দেবে না। ও বলল, ঠিক আছে, এসো, আমার সামনে হেলেনকে সব বলবে, কোনো চালাকি চলবে না। আমি মাথা নেড়ে সম্মতি জানাতেও বলল, চলো। ও উঠে দাঁড়াল। মুখ হাত ধুয়ে নাও। একটা গেস্টাপো বলল, আমি একে নিয়ে যাচ্ছি। ও জর্জকে স্যালুট করে আমাকে জর্জের গাড়ির কাছে নিয়ে গেল। জর্জ বলল, আমার পাশে বসো, রাস্তা ক্যানাবিয়ের থেকে চিনি। ঠান্ডা রাত ভেদ করে গাড়ি চলল। ভেবেছিলাম আস্তে চললে কিংবা থামলে পালাবো, কিন্তু জর্জ দরজায় চাবি দিয়ে রেখেছিল। রাস্তায় চেঁচামেচি করে লাভ হতো না। চেঁচামেচি বাইরে পৌঁছানোর আগেই ও আমাকে মেরে অজ্ঞান করে ফেলত। আমি বসবার পর ও বলল, এখনো সত্যি কথা না বললে গায়ের ছাল ছাড়িয়ে আমি লঙ্কা গুঁড়োর উপর গড়িয়ে দেব। চুপ করে বসে রইলাম। একটা বাতিবিহীন ঠেলাগাড়ির সাথে ধাক্কা এড়ানোর জন্য ও প্রবল জোরে ব্রেক করল। আমি সিটের সামনে গড়িয়ে গেলাম। দাঁতে দাঁত চেপে বলল, কাপুরুষ কোথাকার, অসুখের ভান করতে হবে না। উঠে বসে বললাম, মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাব। দুর্বল কাপুরুষ। ইতিমধ্যে প্যান্টের পায়ের কাফের হালকা সেলাইগুলি আঙুল দিয়ে ছিঁড়ে ফেলেছিলাম। আরেকবার ব্রেক করতে হলো। সেই ফাঁকে হাতড়ে হাতড়ে কাফের ভাঁজে লুকানো ব্লেডটা খুঁজে পেলাম। তৃতীয়বার ব্রেক করতে উইন্ডস্ক্রিনে মাথা ঠুকে গেল। যখন ঠিক হয়ে সিটে বসলাম তখন ব্লেডটি আমার হাতে। শোয়ার্টস আমার দিকে তাকালেন। তার কপাল ঘামে ভিজে গিয়েছে। বললেন, জর্জ কিছুতেই পালাতে দিত না, আপনি বুঝতে পারছেন তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। গাড়িটা একবার গোল চক্কর ঘুরবার মুখে আমি আচমকা চেঁচিয়ে উঠলাম, সাবধান, ডান দিকে দেখো। ওতে ফল হল। জর্জ যন্ত্রচালিতের মতো মাথা ঘুরিয়ে শক্ত হাতে স্টিয়ারিং চেপে ধরল, পা দিয়ে ব্রেক চাপল। সেই সুযোগে খোলা ব্লেড হাতে ঝাঁপিয়ে পড়লাম। ছোট্ট দাড়ি কামানোর ব্লেড, সারা গলায় বের পাব না, তাই গলার একধার থেকে নিয়ে ওর কণ্ঠনালী পর্যন্ত টেনে দিলাম। ও স্টিয়ারিং হুইল থেকে হাত উঠিয়ে দুহাতে গলা চেপে ধরল। তারপর ডান দিকের দরজার উপর লুটিয়ে পড়ল। ওর ডান হাত হাতলের উপর পড়ায় দরজা আপনা থেকেই খুলে গেল। জর্জের দেহের উপর দিক গাড়ি থেকে গড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ল। দেহের নিচের অংশ তখনও পাদানিতে। গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছিল। গাড়িটা কাঁটা ঝোপে আটকে থেমে গেল। গাড়ি থেকে বেরিয়ে চারপাশ ভালো করে দেখলাম। তখনও ইঞ্জিন চলছিল। থামিয়ে দিলাম। শোঁ শোঁ করে বাতাস বইছিল। মনে হচ্ছিল জর্জের গলা থেকে রক্ত বেরোনোর শব্দ শুনছি। গাড়ির রানিং বোর্ডে রক্তমাখা ব্লেডটা পড়েছিল। ব্লেডটা তুলে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম, পাছে জর্জ লাফিয়ে উঠে প্রতিশোধ নেয়। ওর পা দুটো একবার কেঁপেই স্থির হয়ে গেল। আমিও ব্লেডটা ছুঁড়ে ফেলে দিলাম। একটু পরে আবার কুড়িয়ে নিয়ে মাটিতে পুঁতে দিলাম। গাড়ির বাতিগুলি নিভিয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম। কোথাও কোনো সাড়া শব্দ নেই। আমার দ্বিতীয় কর্তব্য আগে স্থির করিনি, তখনই ভেবে নিয়ে কাজ করতে হবে। প্রতিটি মুহূর্ত তখন মূল্যবান। জর্জের জামা কাপড় খুলে নিয়ে বান্ডিল বাঁধলাম। নগ্ন দেহটা টেনে ঝোপের মধ্যে ফেলে দিলাম। বেশ কিছু সময়ের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। কপাল ভালো হলে মৃতদেহ শনাক্ত করাও প্রায় অসম্ভব হয়ে যাবে। দেখলাম গাড়িটি অক্ষত রয়েছে। কিছু দূর চালালাম। পথে একবার বমি করলাম। গাড়িতে টর্চ লাইট ছিল। দরজা আর সিটে রক্ত লেগেছিল। রাস্তার ধারে একটা গর্তের জলে জর্জের জামা ভিজিয়ে রক্তের দাগ মুছলাম। গাড়ির ভেতর যথাসম্ভব পরিষ্কার করে নিলাম। নিজের জামাকাপড় থেকেও রক্তের দাগ মুছে ফেললাম। টর্চের আলোয় গাড়িটাকে একবার পরীক্ষা করলাম। আবার ড্রাইভ করে চললাম। জর্জের জায়গায় বসে গাড়ি চালাতে বমি পাচ্ছিল। মনে হচ্ছিল ও অন্ধকার থেকে লাফিয়ে আসবে। আমাদের বাসার বেশ কিছু দূরে
একটা গলির মধ্যে গাড়ি পার্ক করলাম। বৃষ্টি পড়ছিল। রাস্তা পার হবার সময় জোরে জোরে শ্বাস নিতে বুকে লাগছিল। সারা দেহে ব্যথা অনুভব করলাম। একটা মাছের দোকানের সামনে দাঁড়ালাম। দোকানের অপরিষ্কার আয়নায় দেখলাম মুখটা অত্যন্ত ফুলেছে। বাসায় ঢুকবার সময় কেয়ারটেকার লক্ষ্য করল না, ও ঘুমিয়ে পড়েছিল। ধীরে ধীরে সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম। হেলেন ঘরে ছিল না। বাতি জ্বালাতেই বিছানা আর জামাকাপড়ের রাশি দেখতে পেলাম। ক্যানারি পাখিটির ঘুম ভেঙে গিয়েছিল। ও গান শুরু করল। অল্প একটু অপেক্ষা করে আমি ল্যাকম্যানের ঘরে টোকা দিলাম। ও সঙ্গে সঙ্গে জাগল। রিফিউজিদের ঘুম খুব পাতলা। আমাকে দেখে বলল, তুমি? তারপর চুপ করে গেল। জিজ্ঞেস করলাম, হেলেনকে দেখেছ? ও মাথা নেড়ে বলল, আজ সারাদিন বাইরে, 1 ঘণ্টা আগে দেখেছি, ও ফেরেনি। হাঁ ঈশ্বর! ল্যাকম্যান এমনভাবে তাকাল যেন ওর সামনে কোনো পাগল দাঁড়িয়ে আছে। আমি বললাম, তাহলে হয়তো ও এমনি বেরিয়েছে, গ্রেপ্তার হয়নি। হ্যাঁ, এমনি বেরিয়েছে। তোমার কি হল? ওরা আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, আমি পালিয়ে এসেছি। কারা জিজ্ঞাসাবাদ করেছে? পুলিশ? না, গেস্টাপো। সব মিটে গিয়েছে। তুমি এখন ঘুমাও। গেস্টাপো তোমার এই ঠিকানা জানে? জানলে কি এখানে ফিরে আসতাম? আমি ভোরের আগে চলে যাব। একটু দাঁড়াও। অনেক খুঁজে ও কিছু মালা আর সাধুসন্তের ছবি নিয়ে এলো। বলল, এগুলো সবসময় কাছে রাখবে, এক এক সময় আশ্চর্য ফল দেয়। হার্শ বলে একজন রিফিউজি এর দ্বারাই পিরেনিস পার হতে পেরেছিল। পিরেনিসের লোকেরা অত্যন্ত ধর্মভীরু তো। এগুলি মহামান্য পোপ নিজে আশীর্বাদ করে দিয়েছেন। সত্যি? সুন্দর হেসে ও উত্তর দিল, ওরা মানুষের প্রাণ বাঁচায়। স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট না হলে কি এই ক্ষমতা হতো? বিদায় শোয়ার্টস। নিজের কামরায় ফিরে জিনিসপত্র গোছাতে লাগলাম। নিজেকে ফাঁকা ড্রামের মতো শূন্য মনে হচ্ছিল। কেয়ার জেনারেল ডেলিভারি, মার্সেই পোস্ট অফিস, এই ঠিকানা এবং হেলেনের নাম লেখা কতগুলি চিঠি ও ড্রয়ারের মধ্যে পেলাম। কোনো চিন্তা না করে চিঠিগুলি বান্ডেলের মধ্যে পুরলাম। প্যারিতে কেনা হেলেনের সুন্দর ইভিনিং ড্রেসটাও নিলাম। এবার ওয়াশ বেসিনে মুখ হাত ধোয়ার জন্যে কল খুলে দিলাম। পুড়ে যাওয়া আঙুলের মাথাগুলি জ্বালা করছিল। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। অনেক পরে সিঁড়িতে হেলেনের পায়ের শব্দ শোনা গেল। সদর দরজায় এসে দাঁড়াল যেন একটি বিধ্বস্ত সুন্দরী প্রেত। আমার সারাদিনের ঘটনাবলী সম্পর্কে ও কিছুই জানত না। জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? এক্ষুনি আমাদের মার্সি ছাড়তে হবে, এক্ষুনি। কেন, জর্জের জন্য? আমি মাথা নেড়ে সায় দিলাম। স্থির করেছিলাম যতটুকু বলা একান্ত প্রয়োজন ততটুকুই বলব। ও কাছে এসে আমার চেহারা দেখে ভয় পেয়ে জিজ্ঞেস করল, কে এই দশা করেছে? ওরা গ্রেফতার করেছিল, আমি পালিয়েছি। ওরা এবার খোঁজ শুরু করবে। কোথায় যাব আমরা? স্পেনে যাব। কিভাবে? যতদূর পারি মোটর গাড়িতে যাব। তাড়াতাড়ি রেডি হতে পারবে? পারব। হেলেন কঙ্কিয়ে উঠল। জিজ্ঞেস করলাম, ব্যথা উঠেছে? ও মাথা নেড়ে জানালো ওর ব্যথা উঠেছে। মনে হচ্ছিল ও আমার কত অজানা এক মহিলা। জিজ্ঞেস করলাম, তোমার কাছে আর ওষুধের অ্যাম্পুল আছে? খুব বেশি নেই। আচ্ছা, কিছু কিনে নিতে হবে। আমাকে একটু একা থাকতে দাও। ওকে ঘরের মধ্যে রেখে বড় ঘরটিতে গেলাম। আস্তে আস্তে সদর দরজা একটু ফাঁক হল। মনে হলো একটি একচক্ষু বাঁদর দরজার ফাঁক দিয়ে উকি মারছে। দরজা খুলে গেল। আন্ডারওয়্যার পরা ল্যাকম্যান ফড়িংয়ের মতো বিনা শব্দে লাফিয়ে ঘরের মধ্যে এলো। 8 বোতল কনিয়েক আমার হাতে তুলে দিয়ে বলল, পথে কাজে দেবে, রেখে দাও। তখনই এক চুমুক খেলাম। জিজ্ঞেস করলাম, আরেক বোতল বেচতে পারো? আমার কাছে প্রচুর টাকা আছে। প্রথমে ভেবেছিলাম জর্জের ব্রিফকেসটা ছুঁড়ে ফেলে দেব। পরে মত পাল্টিয়েছিলাম। ওর মধ্যে পেলাম প্রচুর টাকা কড়ি, জর্জ, হেলেন আর আমার পাসপোর্ট।
ওর জামা কাপড়ে ভারী পাথর বেঁধে বন্দরের জলে ফেলে দিলাম। টর্চ লাইট দিয়ে পরীক্ষার পর গ্রেগরিয়াসের সঙ্গে দেখা করে বললাম, জর্জের পাসপোর্ট থেকে ওরটা সরিয়ে আমার ছবি বসিয়ে দিতে হবে। আমার প্রস্তাবে ঘাবড়িয়ে ও সরাসরি ওই কাজ প্রত্যাখ্যান করল। ওর ব্যবসা রিফিউজিদের পাসপোর্ট শুধরে দেয়া। সে কাজ করার জন্যে ও নিজেকে ভগবানের চেয়ে বেশি ন্যায়পন্থী মনে করত। রিফিউজিদের দুর্দশার জন্যে ও ভগবানকে দুষত। কিন্তু উচ্চপদস্থ গেস্টাপো কর্মীর পাসপোর্টের দিকে ফিরে তাকানোও ওর মতো অন্যায়। ওকে বললাম, শিল্পে যেমন চিত্রকরের সাক্ষ্য রেখে দিতে হয়, আমার ক্ষেত্রে তার প্রয়োজন নেই, শুধু আসলটা তুলে আমার ফটো লাগিয়ে দেওয়া। সব শুনে ও জিজ্ঞেস করল, ওরা যদি অত্যাচার করে তাহলে আমার নাম বলে দেবে না তো? ওকে আশ্বস্ত করলাম। চোখ মুখ এবং হাতের ক্ষত দেখিয়ে বললাম, এই চেহারায় রিফিউজি পাসপোর্ট নিয়ে ফ্রান্স থেকে পালাতে গেলে পুলিশ আবার ধরবে। এটাই আমার একমাত্র সুযোগ, যা টাকা লাগে দেব। অবশেষে গ্রেগরিয়াস রাজি হল। ল্যাকম্যান আরেক বোতল কনিয়ে আনল। ওকে দাম চুকিয়ে হেলেনের কাছে গেলাম। হেলেন টেবিলের সামনেই দাঁড়িয়েছিল। ওই টেবিলের ড্রয়ারেই ওর চিঠিগুলো ছিল, ড্রয়ারটা খোলা। আমাকে দেখে সজোরে ড্রয়ার বন্ধ করে জিজ্ঞেস করল, এটা কার কাজ? জর্জের? আমি জানি না। মরুক জর্জ। হেলেন জানলার কাছে গিয়ে দাঁড়াল। একটি বেড়াল ক্যানারি পাখির দিকে চেয়ে জানলার উপর বসেছিল। ও হেলেনকে দেখিয়ে পালাল। হেলেন জানলার খড়খড়ি খুলে দিল। মনের সব ঘৃণা মিশিয়ে আবার বলল, মরুক জর্জ, মরেও শান্তি পাবে না। ওর হাত ধরে জানলা থেকে সরিয়ে এনে বললাম, চলো, আমাদের যেতে হবে। দুজনে জিনিসপত্র নিয়ে নিচে নামলাম। সব ঘরের জানলা থেকে আমাদের দেখছিল। একজন হাত নেড়ে বলল, শোয়ার্টস, ন্যাপসেক নিও না, ন্যাপসেক দেখলেই পুলিশ ধরছে। আমার একটা রেক্সিনের সুটকেস আছে, সস্তার, খুব সুন্দর। ধন্যবাদ, সুটকেস দরকার নেই, কপাল ভালো হলেই চলবে, আমি জবাব দিলাম। আমরা তোমাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব শোয়ার্টস। হেলেন আমার আগে আগে চলছিল। একটি স্ত্রীলোক বৃষ্টি ভিজে এক বাড়ির দরজায় দাঁড়িয়েছিল। হেলেনকে বৃষ্টিতে ভিজতেও বারণ করল। আরও বলল, বৃষ্টিতে রাস্তায় লোক চলাচল কমে গিয়েছে। ভাবলাম ভালোই হয়েছে। গাড়ি দেখে হেলেন জিজ্ঞেস করল, গাড়ি কোত্থেকে জোটালে? জবাব দিলাম, চোরাই গাড়ি, এতে বেশ কিছু দূর যাওয়া চলবে, এসো। রাস্তা তখনও অন্ধকার। গাড়ির সামনের কাচে বৃষ্টির ধারা নামল। কোথাও রক্তের চিহ্ন থাকলে মুছে যাবে। গ্রেগরিয়াসের বাড়ির অদূরে থামলাম। বড় বড় কাঁচের দেওয়ালওয়ালা একটি জামা কাপড়ের দোকান দেখিয়ে হেলেনকে বললাম, ওই দরজার সামনে অপেক্ষা করো। গাড়িতেই বসে থাকি না? না, যেখানে বললাম ওইখানে দাঁড়াও। কেউ এসে পড়লে ভান করবে খদ্দেরের অপেক্ষায় দাঁড়িয়ে আছো। আমি খুব তাড়াতাড়ি ফিরব। গ্রেগরিয়াস পাসপোর্ট মেরামত শেষ করে ফেলেছিল। ভয় দূর হয়ে ওর মনে শিল্পীর গর্ব দেখা দিয়েছে। ও বলল, ইউনিফর্ম নিয়ে ঝামেলা হচ্ছিল। ফটোতে আপনার গায়ে ইউনিফর্ম নেই, তাই জর্জের ফটো থেকে মুখ কেটে সেখানে আপনার মুখ বসিয়েছি। পাসপোর্টের শিলমোহরগুলি অক্ষতই আছে। কোনো মতেই ধরার উপায় নেই যে পাসপোর্টটি আসলে আপনার নয়। শোয়ার্টসের পাসপোর্টও অক্ষত অবস্থায় ফেরত পেলাম। আমি মুখ্য নাৎসি পার্টি অধিনায়ক শোয়ার্টস বনে গেলাম। জর্জের ফটোর অবশিষ্টটুকুও ফেরত দিল। পথে সেটুকু টুকরো টুকরো করে ছিঁড়ে নর্দমায় ফেলে দিলাম। হেলেন অপেক্ষা করছিল। চাবি দিয়ে দেখলাম গাড়ির ট্যাঙ্কে যথেষ্ট পেট্রোল আছে। বর্ডার পার হওয়ার আগে আর কিনতে হবে না। গ্লাভ বক্সে কিছু কাগজপত্র পাওয়া গেল। সেগুলো থেকে বুঝলাম গাড়িটি এর আগে দুবার ফরাসি বর্ডার পার হয়েছে। এক জোড়া দস্তানা আর মিশলিন টায়ার কোম্পানির ইউরোপের রাস্তাঘাটের ম্যাপও পেলাম। বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে লাগলাম। ভোর হতে কয়েক ঘন্টা বাকি। উদ্দেশ্য পেরপিগা পৌঁছানো। ভোরের আলো ফোটা পর্যন্ত বড় রাস্তা ধরে চললাম। খানিকক্ষণ পর হেলেন জিজ্ঞেস করছে, তোমার হাতে লাগছে? আমি চালাবো? চালাতে পারবে? তুমি তো ঘুমাওনি। তুমিও তো ঘুমাওনি। ওর দিকে তাকালাম। ওকে অত তাজা আর শান্ত দেখে অবাক লাগলো। জিজ্ঞেস করলাম, কনিক খাবে?
না, যতক্ষণ কফি না পাওয়া যায় ড্রাইভ করে যাব। কোটের পকেট থেকে কনিয়াকের বোতল বার করলাম। হেলেন মাথা নেড়ে জানালো খাবে না। ও নিজেই একটা ইঞ্জেকশন নিয়ে নিল। বলল, আমি পরে কনিক খাব, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, আমরা পালা করে চালাবো। হেলেন আমার থেকে অনেক ভালো ড্রাইভ করছিল। একটু পরে ও গুনগুন করে বাচ্চাদের গান ধরল। গাড়ির দোলা আর হেলেনের গুনগুনে আমার তন্দ্রা এলো, ঘুম এলো না। এক এক করে গ্রাম পেরিয়ে যাচ্ছিলাম। নিষ্প্রদীপ বিধি লঙ্ঘন করে উজ্জ্বল হেডলাইট দুটি জেলে রেখেছিলাম। হঠাৎ হেলেন জিজ্ঞেস করল, তুমি জর্জকে খুন করেছ? হ্যাঁ। খুন করা ছাড়া কোনো উপায় ছিল না? না। আমরা এগিয়ে চললাম। রাস্তার দিকে চেয়ে বসেছিলাম। মনের মধ্যে নানা চিন্তা আনাগোনা করছিল। ক্রমে আর ভাবতে পারছিলাম না। যখন জাগলাম তখন বৃষ্টি থেমে গিয়েছে, সকাল হয়েছে, গাড়ি এগিয়ে চলেছে। হেলেন ড্রাইভ করছে। বিগত দিনের ঘটনাগুলি দুঃস্বপ্ন মনে হচ্ছিল। হেলেনকে বললাম, তোমাকে যা বলেছি সেটা সত্যি না। আমি জানি, ও জবাব দিল। আমি জর্জকে খুন করিনি, অন্য লোককে খুন করেছি। আমি জানি। হেলেন আমার দিকে ফিরে তাকালো না। ঠিক করেছিলাম ফরাসি বর্ডারের শেষ শহরে হেলেনের জন্য স্পেনের ভিসা জুটিয়ে নেব। জর্জের পাসপোর্টের সঙ্গে ভিসা ছিল। স্পেনের দূতাবাসের সামনে প্রচণ্ড ভিড়। ধীরে গাড়ি নিয়ে এগোলাম। জার্মান নাম্বার প্লেট দেখে লোক সরে গেল, আমাদের রাস্তা করে দিল। কয়েকজন রিফিউজি তো পালিয়েও গেল। যেন ঘৃণা আর সন্দেহের সরণি বেয়ে স্পেনীয় দূতাবাসের প্রবেশপথে এগোলাম। একটি ফরাসি পুলিশ স্যালুট করে সম্ভ্রম ভরে পাশে সরে দাঁড়াল। অলসভাবে স্যালুট ফিরিয়ে দিয়ে দূতাবাসের ভেতরে ঢুকলাম। মনে হল খুনি না হলে পুলিশ সম্মান করে না। হেলেনের জন্য ভিসা পেতে দেরি হল না। আমার পাসপোর্ট দেখালাম। স্পেনের রাষ্ট্রদূত মুখের দিকে তাকালেন। উনি আমার হাত দেখতে পাচ্ছিলেন না, কারণ দুহাতে দস্তানা, গাড়িতেই পেয়েছিলাম, সেগুলো পড়েছিলাম। হাত দুটো দেখিয়ে বললাম, যুদ্ধের স্মৃতি, সামনাসামনি লড়াই করতে হয়েছে। উনি সহানুভূতির স্বরে মাথা নেড়ে বললেন, আপনাদের মতো আমাদেরও অনেক লড়াই করতে হয়েছে। হিটলারের জয় হোক। হিটলার আমাদের কডিল্লোর মতোই এক মহামানব। দূতাবাসের বাইরে এসে দেখি গাড়ির কাছে লোকের ভিড় নেই। পেছনের সিটে 11-12 বছরের একটি ভীত কিশোর এক কোণে গুঁড়ি মেরে বসে আছে। ওর হাত দুটো মুখে চাপা দেয়া, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। হেলেন বলল, ওকে আমাদের সাথে নিতেই হবে। কেন? ওর কাগজপত্রের মেয়াদ 2 দিন পরে শেষ হবে। পুলিশ ধরতে পারলে ওকে জার্মানিতে পাঠিয়ে দেবে। উৎকণ্ঠায় আমাদের পিঠ ঘামে ভিজে গেল। হেলেন এবার ইংরেজিতে বলল, আমরা একটি জীবন নিয়েছি, সুতরাং একটি জীবন বাঁচানো আমাদের কর্তব্য। ও খুব শান্তভাবে কথাগুলি বলল। তোমার কাগজপত্র দেখি, ছেলেটিকে বললাম। কোনো কথা না বলে ও বসবাসের অনুমতিটি সামনে মেলে ধরল। ওটি নিয়ে আবার স্পেনের দূতাবাসে গেলাম। আমার পক্ষে দ্বিতীয়বার দূতাবাসে যাওয়া তখন কত মুশকিল। গাড়িটি যেন শতকণ্ঠে আমাদের গোপন কথা ফাঁস করে দিচ্ছিল। এক পদস্থ কর্মচারীকে বললাম, আমার মনে ছিল না আরও একটি ভিসা প্রয়োজন। জার্মান সরকারের বিশেষ কাজের জন্যই ভিসাটি লাগবে, স্পেনে কাজে লাগতে পারে। ও প্রথমে একটু ইতস্তত করল, শেষে একরকম আমাকে খাতির করার জন্যই ভিসা দিল। গাড়িতে ফিরে দেখি জনতা আরও ক্রুদ্ধ হয়েছে। ওদের ধারণা কনসেন্ট্রেশন ক্যাম্পে চালান করার জন্যই ছেলেটিকে ধরা হয়েছে। শহর ছেড়ে এগিয়ে চললাম। এক নাগাড়ে অনেকক্ষণ চালানোর ফলে স্টিয়ারিং হুইলটি অত্যন্ত তেতে উঠেছিল, চালাতে কষ্ট হচ্ছিল। যে কোনো মুহূর্তে আমাদের গাড়ি ত্যাগ করতে হতে পারে। কিন্তু কোন যানবাহনে ভর করে এগোবো সে সম্পর্কে চিন্তাভাবনা করিনি। পায়ে হেঁটে পাহাড় অতিক্রম করতে হেলেন পারবে না। আমাদের ফ্রান্স ত্যাগের অনুমতিপত্রও ছিল না, যা পায়ে হেঁটে বর্ডার পার হতে গেলে অবশ্যই প্রয়োজন।
দামি গাড়ি করে পার হলে ওসবের দরকার নেই। আমরা ড্রাইভ করে এগোলাম। একটি সংকীর্ণ গিরিপথে গাড়ি চলছিল। আমাদের কাছাকাছি মেঘ ঘোরাফেরা করছিল, যেন কেবল কারে চড়ে বসেছি। ছেলেটি তখনও কুণ্ডলি পাকিয়ে শুয়েছিল, একটু নড়াচড়া করছিল না। স্বল্প দিনের অভিজ্ঞতায় ও সবাইকে আর সব কিছুকেই অবিশ্বাস করতে শিখেছে। এছাড়া আর কিছুই ও মনে করতে পারে না। 3 বছর বয়সেও দেখেছে নাৎসি সংস্কৃতির পুরোধারা ওর গ্র্যান্ডফাদারের মাথার খুলি হাতুড়ির গায়ে গুঁড়িয়ে দিয়েছে। 7 বছরেও দেখেছে বাবার ফাঁসি। 9 বছর বয়সে মাকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করা হল। এক কথায় খাঁটি 20 শতাব্দীর সন্তান। ওকেও থাকতে হয়েছে কনসেন্ট্রেশন ক্যাম্পে। সেখান থেকে কোনো মতে পালিয়ে বুদ্ধি করে জার্মান বর্ডার পার হয়েছে। ধরা পড়লে কপালে আছে আবার কনসেন্ট্রেশন ক্যাম্প এবং ফাঁসি। ওর গন্তব্যস্থল লিসবন। সেখানে ওর কাকা আছে, ঘড়িওয়ালা। গ্যাস চেম্বারে প্রাণ হারানোর আগের রাতে মা ওকে শেষ কিছু উপদেশ, আশীর্বাদ আর ওই কাকার ঠিকানা বলে যান। এরপর সবই নির্বিঘ্নে কাটল। কেউ ফ্রান্স ত্যাগের ভিসা চাইল না। আমি পাসপোর্ট দেখালাম। একটি ফাঁকা ফরমে গাড়ি সংক্রান্ত তথ্য লিখে দিলাম। ফরাসি পুলিশ স্যালুট করে গেট তুলে দিল। আমরা ফ্রান্স ছেড়ে গেলাম। কয়েক মিনিট পরেই স্পেনের পুলিশ আমাদের গাড়ির তারিফ করতে লাগল। জিজ্ঞেস করল প্রতি গ্যালনে কয় মাইল যায় ইত্যাদি। সুবিধামতো জবাব দিলাম। তারপর ওরা স্পেনের গর্ব হিসপানো সুইজে গাড়িরও প্রশংসা করল। বললাম আমার নিজের ওই একটা গাড়ি ছিল। গাড়িটির লোগো একটি উড়ন্ত সারস, কথাটাও বললাম। ওরা আনন্দিত হল। জিজ্ঞেস করলাম কাছাকাছি কোথাও পেট্রোল কিনতে পাওয়া যায় কিনা। ওরা জানালো ওদের কাছেই বন্ধু রাষ্ট্রের নাগরিকদের জন্য পেট্রোল মজুত আছে। আমার পেসেতা নেই। ওরা ফ্রাঁর বদলে পেসেতা দিল। সৌহার্দ্য বিনিময়ের পর বিদায় নিলাম। পেছনে ফিরে দেখলাম আর উত্তুঙ্গ গিরিশৃঙ্গ নেই, নেই নিচু মেঘের রাশি। সামনে ছড়িয়ে এমন একটি দেশ যার সাথে ইউরোপের মিল অল্প। তখন অবশ্য পুরোপুরি নিরাপদ হইনি, তবু ফ্রান্স থেকে বেরোতে পেরেছি, এও কম নয়। চোখে পড়ছিল রাস্তাঘাট, লোকজন, তাদের পোশাক পরিচ্ছদ, পাথুরে গ্রাম আর পথে গর্ধব। সব মিলে মনে হচ্ছিল আফ্রিকায় এসেছি। পিরেনিস পর্বতমালা থেকে স্পেন অনেক দূর, প্রায় খাঁটি প্রাচ্য দেশ। দেখলাম হেলেন কাঁদছে। বলল, তুমি যেখানে আসতে চেয়েছিলে সেখানে এসে গিয়েছ। ওর কথার অর্থ বুঝলাম না। অত সহজে স্পেনে পৌঁছনোর ঘোর তখনও কাটেনি। মনে পড়ছিল পথে বিভিন্ন স্থানে হাসি, শুভেচ্ছা ইত্যাদি, যা বহু বছরের মধ্যে কপালে জোটেনি। ভাবছিলাম মানুষের মতো ব্যবহার পাওয়ার জন্যে আমাকে খুন পর্যন্ত করতে হয়েছে। হেলেনকে জিজ্ঞেস করলাম, কাঁদছ কেন? এখনো আমরা নিরাপদ নই। স্পেনে গেস্টাপোর চর ভর্তি। যত তাড়াতাড়ি সম্ভব স্পেন থেকে পালাতে হবে। পথে একটি গ্রামে ঘুমালাম। ভেবেছিলাম গাড়িটা কোথাও ছেড়ে দিয়ে বাকি রাস্তা ট্রেনে পার হব। কিন্তু চিন্তা করে দেখলাম স্পেনের মতো বিপজ্জনক দেশে দ্রুততম যানবাহনই শ্রেয়। অতএব গাড়ি ব্যবহার করাই যুক্তিযুক্ত। গাড়িটি তখনও যান্ত্রিক বিচারে চমৎকার। ওর প্রয়োজনীয়তার কথা চিন্তা করে জর্জ সম্পর্কে ভীতি দূর হল। বহু বছর ওকে ভয় করে চলেছি। ও অপসারিত হওয়ার দরুন অনেক স্বস্তি বোধ করলাম। হাসিমুখ গেস্টাপোর অবশ্য তখনও বেঁচে এবং টেলিফোন মাধ্যমে আমাদের ধরবার চেষ্টা নিশ্চয়ই করবে। সব দেশই খুনিকে বহিষ্কার করে। যদিও আমি আত্মরক্ষার্থে খুন করতে বাধ্য হয়েছিলাম, সে কথা যে শহরে খুন হয়েছে সেখানেই প্রমাণ করতে হবে। পরদিন গভীর রাতে পর্তুগিজ বর্ডারে পৌঁছলাম। বিনা ঝঞ্ঝাটে পথে পর্তুগিজ ভিসা জুটিয়ে নিলাম। বর্ডারে ইঞ্জিন চালু রেখে হেলেনকে গাড়িতে বসিয়ে স্পেনীয় বর্ডার দপ্তরে গেলাম। বলে গেলাম তেমন বিপদ বুঝলে গাড়ি চালিয়ে সিধে আমার কাছে আসবে, আমি লাফিয়ে গাড়িতে উঠব। জোরে গাড়ি চালিয়ে পর্তুগিজ বর্ডার ভেদ করব। এভাবে আমরা কোনো মতে বেকায়দায় পড়ব না, কারণ স্পেনীয় পুলিশ অন্ধকারে বন্দুক তাক করার আগেই
আমরা পর্তুগালে পৌঁছব। সেখানে কি হবে তা পরে ভাবা যাবে। কোনো বিপদই হল না। ইউনিফর্ম পরা গার্ডগুলো চাপ বাঁধা অন্ধকারে গয়ার আঁকা মূর্তির মতো দাঁড়িয়েছিল। ওরা স্যালুট করল। আমরা এবার ড্রাইভ করে পর্তুগিজ বর্ডার চৌকিতে পৌঁছলাম। সেখানে অসুবিধে হল না। রওনা হবার জন্য সবে স্টার্ট দিয়েছি, এমন সময় একটি পর্তুগিজ গার্ড দৌড়ে এলো। ও চেঁচিয়ে আমাদের থামতে বলছিল। একটু ইতস্তত করে থামলাম, কারণ পরের শহরে আমাদের আটকে দিতে ওদের কোনো অসুবিধা হবে না। প্রায় নিঃশ্বাস বন্ধ করে বসে রইলাম। ও এসে বলল, আপনার ভিসা আমাদের অফিসে ফেলে এসেছেন, ফেরবার সময় কাজে লাগতে পারে। অশেষ ধন্যবাদ। পেছনের সিটে ছেলেটি স্বস্তির নিঃশ্বাস ফেলল। মনে হলো আমার দেহের ভার কমে গেছে। ছেলেটিকে বললাম, আমরা এখন পর্তুগালে। ও মুখ থেকে হাত সরিয়ে সিধে উঠে বসল। গোটা রাস্তা ও কুণ্ডলি পাকিয়ে শুয়ে এসেছে। গ্রামগুলি যেন পরের পর পর উড়ে চলছিল। কুকুর ডেকে উঠল। কামার শালের হাঁপড় থেকে আগুনের শিখা উঠছে। কামার ঘোড়ার খুঁট তৈরি করছে। বৃষ্টি থেমে গিয়েছিল। হেলেন আমার পাশে চুপ করে বসেছিল। তবু যে মুক্তির আনন্দ এতদিন খুঁজেছি, মুক্তি পেয়ে সে আনন্দ আর পেলাম না। লিসবন থেকে মার্সের মার্কিন দূতাবাসে ফোন করলাম। জর্জের সঙ্গে দেখা হওয়া পর্যন্ত সব ঘটনা বললাম। যে কর্মচারীটি ফোন ধরেছিল বলল, ভিসা মঞ্জুর হলে লিসবনের দূতাবাসে পাঠিয়ে দেয়া হবে। যে গাড়িটি চড়ে এই দুঃসাহসিক যাত্রা করলাম, এবার তার একটা গতি হওয়া দরকার। হেলেন বলল, বেচে দাও। সমুদ্রে ফেলে দিলে কেমন হয়? তাতে লাভ নেই, তোমার টাকা দরকার, বেচে দাও। হেলেন ঠিক পরামর্শই দিয়েছিল। সহজেই বিক্রি করতে পারলাম। কিনল এক গাড়ির ব্যবসাদার। ও কাস্টমসের ট্যাক্স দিয়ে দেবে, গাড়িটাকে কালো রং করিয়ে নেবে। বিক্রেতার নাম জর্জ ইউর্গেন্স। কয়েক সপ্তাহ পর তাতে পর্তুগিজ নম্বর প্লেট লাগল। লিসবনে ওইরকম গাড়ি আরও কয়েকটা ছিল। তখন গাড়িটাকে একমাত্র বাঁ মাঠগার্ডের টোল খাওয়া দাগ দেখে চিনতে পেরেছিলাম। শেষে জর্জের পাসপোর্ট পুড়িয়ে দিলাম। একবার হাত ঘড়ি দেখে নিয়ে শোয়ার্টস আবার বললেন, আর বিশেষ কিছু বলার নেই। প্রতি সপ্তাহে আমেরিকান দূতাবাসে যেতাম। গাড়ি বিক্রির টাকা দিয়ে কিছুদিন হোটেলে থাকলাম। ইচ্ছা ছিল হেলেনকে যত সম্ভব আরামে রাখব। একটা ডাক্তার জোটালাম, সে ঘুমের ওষুধ জোগাড় করে দিত। প্রায়ই ওকে ঘোড়ার গাড়িতে করে ক্যাসিনোয় নিয়ে যেতাম। ও তখন প্যারিতে কেনা ইভিনিং ড্রেস আর সোনালি রঙের চটি পরত। আপনি চেনেন ক্যাসিনোটি? হ্যাঁ, দুর্ভাগ্যবশত আমিও চিনি। কাল রাতে গিয়েছিলাম। আমি চাইতাম হেলেন জুয়া খেলুক। ও মাঝে মাঝে জিতত। ওর ভাগ্য ছিল অবিশ্বাস্য রকমের ভালো। যেমন খুশি গুটি ফেললেও নম্বর উঠত। শেষ দিনগুলির সাথে বাস্তবের অল্প সম্পর্কই ছিল। যেন বোর্ডোর সেই বাগানবাড়ির জীবন ফিরে পেয়েছিলাম। অবশ্য দুজনেরই এজন্য সামান্য একটু চেষ্টা করতে হয়েছিল। যদিও বাস্তবে ও প্রতি ঘণ্টায় আমার আলিঙ্গন ছিঁড়ে সর্বশক্তিমান এক নিষ্ঠুর প্রেমিকের অবিচ্ছেদ্য আলিঙ্গনে ধীরে ধীরে ধরা দিচ্ছিল, তবু মনে হতো ওর সবটুকুই আমার। ও তখনও সেই নতুন প্রেমিককে সম্পূর্ণ ধরা দেয়নি, কিন্তু তার আমন্ত্রণ প্রত্যাখ্যানের ক্ষমতা হারিয়েছিল। কত বেদনাময় রাত কেটে গেছে। ও তখন শুধুই কাঁদত। তারপরই অপার্থিব মুহূর্তগুলির দেখা পেতাম, যখন থাকত শুধু মাধুরী, বিষাদ আর প্রজ্ঞা। আর থাকত দেহের সীমা উত্তরণকারী ঘনীভূত প্রেম। এক রাতে ও প্রথম বলল, হয়তো দুজনের একসাথে সেই প্রতিশ্রুত ভূমি আমেরিকা দেখা হবে না। সেদিন বিকেলে ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। হেলেনের কথা শুনে নিষ্ফল প্রতিবাদে অভিভূত হয়ে গেলাম। প্রিয়তমাকে হারানোর বেদনা এমনই হয়। ধরা গলায় বললাম, কি হয়েছে হেলেন? এ কি হলো আমাদের? হেলেন কিছুক্ষণ নিরুত্তর থেকে একদিকে ঘাড় হেলিয়ে মৃদু হেসে বলল, আমরা তো অনেক করলাম, এটাতেই না হয় খুশি থাকি, আর কিছু করার নেই। অবশেষে সেই অবিশ্বাস্য দিন এলো। দূতাবাসে শুনলাম আমাদের 2টি ভিসা এসেছে।
বহু কাতর অনুনয় বিনয়েও যা সম্ভব হয়নি, এক মাতাল যুবকের এক রাতের খামখেয়ালি খুশির ফলে তাই হল। হাসি পেল। আজকের দুনিয়ায় হাসবার জিনিস বড় কম নেই, কি বলেন? কখনো কখনো আবার হাসি শুকিয়েও যায়, আমি জবাব দিলাম। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? শেষ দিনগুলিতেই আমরা সবচেয়ে বেশি হেসেছি। মনে হতো ঝোড়ো হাওয়া কাটিয়ে এক নিরাপদ বন্দরে তরি ভিড়েছে। সব তিক্ততা অশ্রুজল তখন মুছে গিয়েছে। বিষাদ ফিকে হয়ে পরিহাসময় আনন্দে মিশে এক হয়ে গিয়েছে। এবার একটি ছোট ফ্ল্যাট ভাড়া করলাম। প্রায় সব ভুলে আমেরিকা পালানোর প্ল্যানে মেতে গেলাম। কিছুদিন কোনো জাহাজ ছাড়ছিল না। শেষে একটি জাহাজ ছাড়ার কথা ঘোষণা করল। দেগার আঁকা শেষ ছবি বেচে 2টি টিকিট কিনলাম। মনে হচ্ছিল সব কিছু, এমনকি ডাক্তারদেরও তুচ্ছ করে আমরা কত সুখী। জাহাজ ছাড়া দিন কয়েকের জন্য স্থগিত হল। গত পরশুদিন জাহাজ কোম্পানির অফিসে খোঁজ নিয়ে জানলাম আজ জাহাজ ছাড়বে। হেলেনকে এই কথা বলে আমি কয়েকটি জিনিস কিনতে গেলাম। ফিরে এসে দেখি হেলেন মৃত। ঘরের সব কটি আয়না ভেঙে চুরমার। ওর প্রিয় ইভিনিং ড্রেসটি ছিন্ন ভিন্ন হয়ে মেঝেয় লুটোচ্ছে, ও তার পাশে শুয়ে। প্রথমে ভাবলাম হয়তো কোনো চোর ওকে খুন করেছে। তারপর মনে হলো হয়তো কোনো গেস্টাপোর চর খুন করেছে। কিন্তু গেস্টাপোর লক্ষ্যবস্তু হওয়া উচিত আমি, হেলেন নয়। যখন দেখলাম আয়নাগুলি আর ইভিনিং ড্রেস ছাড়া কিছু নষ্ট হয়নি, তখনই বুঝতে পারলাম। মনে পড়ল ওকে একটা শিশি বিষ দিয়েছিলাম। ও বলতো হারিয়ে গিয়েছে। ঘরের মাঝখানে দাঁড়িয়ে চতুর্দিকে লক্ষ্য করলাম ও কোনো চিঠি রেখে গিয়েছে কিনা। না, কোনো চিঠি নেই। ও কিছু না বলেই চলে গেল। আপনি বুঝতে পারছেন? আমি বললাম, হ্যাঁ। আপনি সত্যি বুঝতে পেরেছেন? হ্যাঁ। উনি কী বা লিখতেন? কিছু। কেন? শোয়ার্টস কথা শেষ করতে পারলেন না। হয়তো ভাবছিলেন কোনো শেষ কথা, প্রেমের শেষ চিহ্ন, অথবা এমন কিছু যা ওর নিঃসঙ্গ আধার জীবন আলোকিত করত। অনেক পুরনো গতানুগতিক ধারণা উনি ত্যাগ করেছিলেন, কিন্তু এই জায়গায় উনি সেই গতানুগতিক রয়ে গিয়েছেন। আমি বললাম, হয়তো আপনার স্ত্রী লেখা শুরু করলে শেষ করতে পারতেন না, এত কথা ছিল। ওর অনুক্ত বাণী তো অধিকতর বাংময়। উনি একটু চিন্তা করে বললেন, ভ্রমণ দপ্তরের বিজ্ঞাপনটি দেখেছেন? জাহাজ ছাড়া 24 ঘন্টার জন্য স্থগিত হয়েছে। এই কথা জানলে হেলেন আরও একদিন বাঁচতে পারত। তাই নাকি? ও আসলে আমেরিকায় যেতে চায়নি, তাই ওরকম করল। আমি মাথা নেড়ে বললাম, উনি আর কষ্ট সইতে পারতেন না। শোয়ার্টস জবাব দিলেন, আপনার কথা আমি বিশ্বাস করি না। তাহলে যাবার যখন সব ঠিক, তখনই আত্মহত্যা করল না কেন? নাকি ভাবল অসুস্থতার জন্য আমেরিকা প্রবেশের অনুমতি পাবে না? আমি বললাম, একজন মুমূর্ষু মহিলার জীবনদীপ যখন নিভে আসছে, সেটুকু বিচারের স্বাধীনতাও কি তার থাকবে না? সেই ভার তার উপরই ছেড়ে দেওয়া উচিত বলে মনে করি। উনি আমার দিকে তাকালেন। আবার বললাম, উনি শুধু আপনার মুখ চেয়ে যতদিন সামর্থ্য ছিল লড়াই করেছেন। যখন জেনেছেন আপনি সম্পূর্ণ নিরাপদ, তখনই তার যুদ্ধ শেষ করেছেন। যদি অন্ধের মতো, মত্তের মতো নিজের খেয়াল খুশিতে না মাততাম, আমেরিকা যাওয়ার জন্য পীড়াপিড়ি না করতাম, তাহলে কি হতো? উত্তর দিলাম, মিস্টার শোয়ার্টস, তবুও তো আপনার স্ত্রীর রোগমুক্তি হতো না। অদ্ভুতভাবে মাথা নাড়িয়ে শোয়ার্টস বললেন, ও চলে গিয়েছে। একবার মনে হলো ও হয়তো কখনোই আমার হয়নি। ওর দিকে চেয়ে রইলাম, কোনো উত্তর পেলাম না। ভাবলাম, আমি কি করলাম? ওকে কি প্রকৃতই সুখী করতে পেরেছি? ও কি সত্যি আমাকে ভালোবাসত? না ওর সুবিধা অনুযায়ী আমাকে একটি পঙ্গু লোকের ক্রাচের মতো কাজে লাগালো? উত্তর পেলাম না। উত্তরটা কি আপনার একান্ত প্রয়োজন? না,
মাফ করবেন, হয়তো উত্তরের প্রয়োজন ফুরিয়েছে। কোনো উত্তর হতে পারে না। এইসব প্রশ্নের উত্তর শুধু আপনিই দিতে পারেন। একটু নীরব থেকে শোয়ার্টস বললেন, এই কাহিনী আপনাকে শোনালাম কারণ আমি জানতে চাই আমার জীবনের অর্থ কী। এ কি এক ভাগ্যহীন, নপুংসক এবং খুনির রিক্ত অর্থহীন জীবন? জবাব দিলাম, সঠিক বলতে পারবো না, তবে আমি বলবো এ এক প্রেম পাগল, যদি বলতে অনুমতি দেন, এক ধরনের সাধকের জীবন। সুন্দর বিশেষণের মালা গেঁথে আর কি করব? এটাই ছিল আপনার জীবনের প্রকৃতি। এইটুকুই যথেষ্ট নয়? সে জীবন ছিল। আজ যতদিন বাঁচবেন সে জীবনও আপনার সঙ্গে বেঁচে থাকবে। শুধু আমরা, আপনি আর আমি, আর কেউ নয়। সেই জীবনকে বাঁচিয়ে রাখব। আমার মুখের উপর পূর্ণ দৃষ্টি রেখে আবার বললেন, ভুলবেন না, কখনো ভুলবেন না, সে জীবনকে বাঁচিয়ে রাখতেই হবে। তার মৃত্যু সইতে পারব না। শুধু আমরা দুজন আছি। আমার ক্ষমতা নেই, আপনার আছে। আপনি বাঁচিয়ে রাখবেন, যেন সে জীবন কখনো না নিঃশেষ হয়ে যায়। সব সন্দেহ, অবিশ্বাস ছাপিয়ে আমার এক অজানা অনুভূতি হল, এই লোকটি আসলে কি চান? উনি কি পাসপোর্ট সহ নিজের অতীত আমার জিম্মায় রেখে নিজের প্রাণনাশের কথা ভাবছেন? জিজ্ঞেস করলাম, আপনি কেন সে জীবন বাঁচিয়ে রাখতে পারবেন না মিস্টার শোয়ার্টস? আপনি নিজেও তো বেঁচে থাকবেন। শান্তস্বরে শোয়ার্টস উত্তর দিলেন, হাসিমুখ সেই গেস্টাপোটা বেঁচে থাকতে আমি কিছুতেই আত্মহত্যা করব না। কিন্তু ভয় হয়, আমার মন হয়তো সেই স্মৃতিকে টুকরো টুকরো করে চিবিয়ে শেষ করবে, নষ্ট করে ফেলবে, হয়তো অন্য রূপ দেবে, এমনকি দৈনন্দিন ঘরকন্যার সামগ্রীতে পরিণত করবে, যাতে সহজভাবে আমার জীবনযাত্রার সঙ্গে মিলে যায়। আজ যা বলছি, কয়েক সপ্তাহ পর হয়তো সেটুকুও বলতে পারব না। তাই তো আপনাকে এই কাহিনী শোনালাম। আপনি একে সযত্নে বাঁচিয়ে রাখবেন, মিথ্যে হতে দেবেন না। অন্তত কোথাও এ স্মৃতি বাঁচিয়ে রাখতেই হবে। অন্তত কিছু কালের জন্য একে সযত্নে বাঁচিয়ে রাখতেই হবে। এই যে হেলেনের পাসপোর্ট এখানে আছে। টিকিট দুটি তো আপনাকে আগেই দিয়েছি। এই নিন 2টি আমেরিকান ভিসা। ওর ঠোঁটের ওপর দিয়ে ক্ষীণ হাসির ছায়া মিলিয়ে গেল। উনি চুপ করলেন। অবাক হয়ে পাসপোর্ট দুটির দিকে চেয়ে রইলাম। শেষে অনেক কষ্টে জিজ্ঞেস করলাম, আপনার এগুলি কি সত্যি প্রয়োজন নেই? এগুলির পরিবর্তে আপনার পাসপোর্টটা দিন, বর্ডার পার হতে কাজে লাগবে। বিস্মিত হয়ে ওর দিকে তাকালাম। উনি আবার বললেন, ফ্রান্সের সাহায্যকল্পে ফ্যাসিবিরোধী বিদেশি স্বেচ্ছাদল গঠিত হয়েছে। ওরা পাসপোর্ট চাইবে না। রিফিউজি কিনা সে কথা জিজ্ঞেসও করবে না। ওই হাসিমুখ গেস্টাপোটার মতো বর্বরটার বেঁচে থাকতে আত্মহত্যার চিন্তা অপরাধ। যে জীবনটা ওই জানোয়ারদের সঙ্গে লড়াইয়ে নিঃশেষ হতে পারত, তার সম্পূর্ণ অপব্যয় হবে। পকেট থেকে আমার পাসপোর্টটা বার করে ওকে দিয়ে বললাম, ধন্যবাদ আপনাকে। সর্বান্তকরণে আমি ধন্যবাদ জানাই মিস্টার শোয়ার্টস। কিছু টাকাও আছে, আমার অত টাকা লাগবে না। আমার জন্য অন্তত একটি কাজ করবেন। 8 ঘন্টা পরে ওরা হেলেনকে নিতে আসবে। আপনি আসবেন আমার সঙ্গে? চলুন। শোয়ার্টস দাম চুকিয়ে দিলেন। আমরা কোলাহল মুখর প্রভাতের মুখোমুখি হলাম। নদীর মোহনায় সাদা উত্তাল তরঙ্গের উপর জাহাজটি তখনও দাঁড়িয়ে। শোয়ার্টসের পাশে ঘরের ভেতর দাঁড়িয়েছিলাম। রিক্ত আয়নার ফ্রেমটি চেয়ে আছে। ভাঙা কাচের টুকরোগুলো পরিষ্কার করা হয়েছে। যেমন মৃত মানুষ থাকে, মহিলাও তেমনি কফিনের ভেতর শুয়েছিলেন। মুখ দেখে মনে হচ্ছিল অন্তহীন দূরের মানুষ। কোনো কিছুর ভ্রুক্ষেপ বা প্রয়োজন আর নেই। শোয়ার্টস আমার বা অন্য কারো উপস্থিতিতেই উনি আর বিচলিত হবেন না। মুখ দেখে আগের চেহারা অনুমান করা প্রায় অসম্ভব। কফিনে শায়িত একটি মর্মর মূর্তি। এর প্রাণবন্ত রূপ কেবল শোয়ার্টসের মনে আছে।
শোয়ার্টস বোধহয় ভাবলেন ওর মনের কথা ধরতে পেরেছি। উনি বললেন, কয়েকটি চিঠি মাত্র গতকাল। উনি ড্রয়ার থেকে কয়েকটি চিঠি বার করে আমার হাতে দিয়ে বললেন, আমি এখনো পড়িনি, আপনি নিন। চিঠিগুলি কফিনে রাখতে গিয়েও রাখলাম না। ভাবলাম অন্তত মৃত মহিলাটি শোয়ার্টসের সম্পূর্ণ নিজের, সেখানে অন্য লোকের লেখা চিঠি অবান্তর। উনি চান না চিঠিগুলি প্রিয়তমার অন্তিম শয্যায় যাক। অপরপক্ষে ওগুলো নষ্ট হয় তাও চান না, কারণ ওগুলো যে হেলেনকে লেখা। চিঠিগুলি পকেটে রেখে বললাম, আমি এগুলি নিলাম, এরা এখন অবান্তর হয়ে গেছে, এদের মূল্য 1 প্লেট স্যুপের দামের থেকেও কম। উনি উত্তর দিলেন, পঙ্গু লোকের ক্রাচের মতো। একসময় হেলেন নিজেই বলতো, আমার কাছে খাঁটি থাকার জন্য ওগুলো ছিল ক্রাচ। আজগুবি। সহানুভূতি স্বরে বললাম, ওকে শান্তিতে বিদায় দিন। যতদিন সামর্থ্য ছিল উনি প্রাণ ভরে ভালোবেসেছেন, আপনার পাশে থেকেছেন, এবার বিদায় দিন। উনি মাথা নেড়ে সায় দিলেন। হঠাৎ শোয়ার্টসকে অত্যন্ত দুর্বল লাগল। বললেন, শুধু ওইটুকুই জানতে চেয়েছি। ঘরের ভেতর অত্যন্ত গরম লাগছিল। মৃতদেহের তীব্র গন্ধ, মাছির ভনভন, পোড়া মোমবাতির গন্ধ, সব মিলে অসহ্য লাগছিল। শোয়ার্টস আমার দৃষ্টি লক্ষ্য করে বললেন, একটি স্ত্রীলোক আমাকে সাহায্য করেছে। অপরিচিত দেশে ডাক্তার, পুলিশ সব নিয়েই ঝঞ্ঝাট। ওরা হেলেনকে নিয়ে গেল, গত রাতে ফেরত দিয়ে গেল। ময়নাতদন্তের জন্যে ওর দেহ চেরাই করা হয়েছে। ওর মৃত্যুর কারণ। আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে শোয়ার্টস আবার বললেন, ওর দেহের কিছু অংশ ওরা ফেরত দেয়নি। বলেছিল হেলেনের ঢাকা যেন খোলা না হয়। সব বাহিরা এসে পৌঁছল। কফিন বন্ধ করে এঁটে দেয়া হল। মনে হলো শোয়ার্টস অজ্ঞান হয়ে যাবেন। বললাম, আমি আপনার সাথে যাব। বেশি দূর হাঁটতে হল না। উজ্জ্বল সকালের রোদে বাতাস মেঘের পেছনে গ্রে হাউন্ডের মতো ধাওয়া করছিল। কবরখানায় উদার আকাশের নিচে শোয়ার্টসকে অনেক খাটো আর উদাস লাগছিল। জিজ্ঞেস করলাম, আপনি কি এখন ফ্ল্যাটে ফিরতে চান? না। উনি আগেই একটি সুটকেস হাতে নিয়েছিলেন। জিজ্ঞেস করলাম, পাসপোর্ট মেরামত করতে পারে এমন কাউকে জানেন? গ্রেগরিয়াস আছে, ও গত সপ্তাহে লিসবন এসেছে। আমরা গ্রেগরিয়াসের কাছে গেলাম। ও শোয়ার্টসের পাসপোর্টটি এমনভাবে মেরামত করে দিল যেন আমার কাজে লাগতে পারে। শোয়ার্টসের কাছে বিদেশি স্বেচ্ছা সেনাবাহিনীর নিয়োগ দপ্তরের কার্ড ছিল। ও শুধু স্পেনীয় বর্ডার পার হওয়া প্রয়োজন। স্বেচ্ছা সেনাবাহিনীর দপ্তরে পৌঁছানোর পর উনি অনায়াসে আমার পাসপোর্ট ছিঁড়ে ফেলে দিতে পারবেন। ওরা স্বেচ্ছা সেনার অতীত জানতে উৎসুক নয়। জিজ্ঞেস করলাম, যে ছেলেটিকে সাথে করে লিসবনে এনেছিলেন তার কি হল? ওর কাকা ওকে দেখতে পারে না। ও কিন্তু মহানন্দে আছে। ও মনে করে অনাত্মীয়ের থেকে আত্মীয়ের বিদ্বেষ সহ্য করা সহজ। ওর দিকে তাকালাম। পাসপোর্ট বদলের ফলে উনি এখন আমার নামের উত্তরাধিকারী। আমি বললাম, আপনার মঙ্গল কামনা করি। এবার চেষ্টা করলাম যাতে ওকে মিস্টার শোয়ার্টস না বলে ফেলি, কিন্তু ওকে অন্য নামে ডাকার কথা ভাবতেও পারলাম না। উনি বললেন, আপনার সঙ্গে আমার আর দেখা হবে না। দ্বিতীয়বার দেখা হলে বলার মতো কিছু থাকবে না। আমার সব কথাই তো বললাম। আর দেখা না হওয়াই হয়তো ভালো। আমি ওর শেষ কথাটি মেনে নিতে পারলাম না। হয়তো আবার দেখা হবে, কারণ একমাত্র আমি ওর বিগত জীবনের অবিকৃত স্মৃতি জাগরুক রাখতে রয়ে গেলাম। কিন্তু ঠিক সেই কারণেই যদি উনি আমাকে আর সহ্য করতে না পারেন, যদি কখনো ওর নিজের স্মৃতি অসহ্য হয়ে যায়, হয়তো ভাববেন আমি ওর স্ত্রীকে অপ্রত্যর্পণীয়ভাবে ছিনিয়ে নিয়েছি, কারণ তাদের যুগল সুখস্মৃতি আমার মনের মণিকোঠায় তখনও স্বচ্ছ এবং অমলিন। দেখলাম শোয়ার্টস সুটকেস হাতে ধীরে ধীরে রাস্তা ধরে এগিয়ে চললেন। চির অসফল এক প্রেম পাগল। উনি কি প্রেয়সীকে
মূঢ় নারীচিত্ত বিজেতাদের থেকে অনেক বেশি আপনার করে পাননি? আমরা নিজেরা কতটুকু পাই, পেয়ে কতটুকুই বা ধরে রাখতে পারি? তবু তো দুদিনের ধার করা ধনের জন্য কত কাণ্ডই না করি। তবু কেন পাওয়া এবং ধরে রাখার মাত্রার তারতম্য নিয়ে এত কথা? পাওয়া এবং ধরে রাখা এই দুটি ধোঁয়াটে কথার আসল অর্থই তো ফাঁকা হাওয়ার সঙ্গে আলিঙ্গন। স্ত্রীর একটি পাসপোর্ট সাইজ ফটো আমার কাছেই ছিল। তখনকার দিনে পরিচয়পত্রাদির জন্য সর্বদাই ফটো প্রয়োজন হতো। গ্রেগরিয়াস ফটোটি হেলেনের পাসপোর্টে যথাযথভাবে বসিয়ে দিল। পাছে পাসপোর্ট দুটি খোয়া যায়, সেই ভয়ে কাজ শেষ হওয়া পর্যন্ত গ্রেগরিয়াসের কাছেই রইলাম। দুপুর নাগাদ দুটি পাসপোর্টই তৈরি হয়ে গেল। ওগুলো নিয়ে আমাদের বাসায় দৌড়লাম। রুথ জানলার ধারে বসে উঠানে জেলে ছেলে মেয়েদের খেলা দেখছিল। আমাকে দোরগোড়ায় দেখতে পেয়ে জিজ্ঞেস করল, আজও হেরেছ? পাসপোর্ট দুটি তুলে ধরলাম। আমরা কাল রওনা হচ্ছি। পথে আমাদের দুজনের দুটি আলাদা নাম আর পদবি থাকবে। আমেরিকায় পৌঁছে আবার বিয়ে করলে দুজনের পদবি এক হয়ে যাবে। তখন মনে হয়নি আমি এমন একজনের পাসপোর্ট নিয়েছি যাকে খুনের অপরাধের জন্য খোঁজা হতে পারে। পরদিন বিকেলে জাহাজ ছাড়ল। আমরা নির্বিঘ্নে আমেরিকায় পৌঁছলাম। কিন্তু প্রেমিক যুগলের পাসপোর্ট ব্যবহার করে আমরা উল্টো ফল পেলাম। রুথ আমাকে 6 মাস পরে ডিভোর্স করল। অধিকন্তু আইনের মারপ্যাচ থেকে বাঁচবার জন্যে প্রথমত আমাদের দ্বিতীয়বার বিয়ে করতে হয়। যে ধনী আমেরিকানটি শোয়ার্টসকে এফিডেভিট করে দিয়েছিলেন, রুথ পরে তাকে বিয়ে করল। ভদ্রলোক আমাদের উপাখ্যান শুনে অত্যন্ত মোহিত হয়েছিলেন। আমার আর রুথের দ্বিতীয় বিয়েতে উনি নির্ভর হয়েছিলেন। 1 সপ্তাহ বাদে মেক্সিকোতে রুথ আমাকে ডিভোর্স করে। যুদ্ধের বাকি দিনগুলি আমেরিকাতেই কাটালাম। বিস্ময়ের কথা এই যে কিছুদিন যাবৎ আমারও চিত্রকলায় অনুরাগ জন্মেছিল, অথচ আগে ওতে আমার কোনো কৌতূহলই ছিল না। হয়তো আদি শোয়ার্টসের উত্তরাধিকার সূত্রে ওই গুণটি পেয়েছিলাম। তখনও জীবিত অপর শোয়ার্টসের কথা প্রায়ই মনে পড়ত। দুয়ে মিশে এক অস্বচ্ছ ভৌতিক আকার ধারণ করেছিল, যার উপস্থিতিও মাঝে মাঝে অনুভব করতাম। এক ভৌতিক অনুভূতি আমাকে প্রায় আচ্ছন্ন করে ফেলেছিল। অবশ্য বুদ্ধির বিচারে বুঝতাম ও এক প্রকার মনোবিকার। অবশেষে এক চিত্র ব্যবসায়ীর দোকানে চাকরি পেলাম। দেগার আঁকা ছবির ভক্ত হয়ে পড়েছিলাম। দেগার ছবির কয়েকটি নকল ঘরে টাঙিয়ে রেখেছিলাম। হেলেনের কথা প্রায়ই মনে পড়ত, যদিও ওকে একবার মাত্র মৃত অবস্থায় দেখেছি। আমার একক জীবনে হেলেনের স্বপ্ন কখনো কখনো দেখেছি। শোয়ার্টসের দেয়া ওই চিঠিগুলি না পড়েই জাহাজযাত্রার প্রথম রাতে সমুদ্রে ফেলে দিয়েছিলাম। ওই খামগুলির একটির মধ্যে একটি ছোট্ট শক্ত জিনিস হাতে ঠেকল। অন্ধকারে খামটি খুলে ফেললাম। আলোয় দেখলাম ওটি একটি চ্যাপ্টা মসৃণ হলুদ রঙের এম্বার। হাজার হাজার বছর আগের একটা কীট সেই এম্বারে ধরা পড়ে ধীরে ধীরে প্রস্তরীভূত হয়ে গিয়েছে। কীটটির সাথীরা কালের প্রভাবে জমে পাথর হয়েছে অথবা অন্য প্রাণীর আহার হয়ে প্রাণ হারিয়েছে। ও একা প্রাণ ধারণের সংগ্রাম করতে করতে সোনালি অশ্রুর খাঁচায় বন্দী হয়ে রইল। যুদ্ধ শেষে ইউরোপে ফিরলাম। আত্মপরিচয় পুনঃপ্রতিষ্ঠিত করতে বিশেষ অসুবিধার সম্মুখীন হলাম, কারণ প্রভু জার্মান জাতির হাজার হাজার লোক তখন আত্মপরিচয় গোপন করতেই ব্যস্ত। এক নতুন ধরনের রিফিউজির বন্যা শুরু হয়েছে তখন। সেই বন্যায় ভেসে রাশিয়ায় ফিরতে চায় এমন একটি রুশকে শোয়ার্টসের পাসপোর্টটি দিয়ে দিলাম। শোয়ার্টসের আর কোনো খবর পাইনি। অসনাব্রুকে গিয়ে খোঁজ করেছিলাম। ওর আসল নাম অবশ্য ততদিনে ভুলেই গিয়েছিলাম। অসনাব্রুক শহর তখন যুদ্ধবিধ্বস্ত। সে শহরে কেউ ওকে চিনল না। ওর সম্পর্কে কারোর কোনো কৌতূহল নেই। ফিরবার পথে মনে হল রেল স্টেশনে ওকে দেখেছি। দৌড়ে গেলাম, কিন্তু না, উনি একজন ডাক বিভাগের কেরানি, নাম জ্যানসন, 3টি সন্তানের জনক।
গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন এরিক মারিয়া রেমার্কের লেখা বিখ্যাত উপন্যাস দ্য নাইট ইন লিসবন। আজ 10ম পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। অনেকেই জিজ্ঞেস করেছেন এই অনুবাদটি কার করা। আমার কাছে যেই কপিটি আছে, আসলে এখানে অনুবাদকের নাম নেই। এটি প্রকাশ করা হয়েছে দেশকাল থেকে, কলকাতার একটি পাবলিশার্স, অনেক পুরাতন। কিন্তু আমার কাছে যে কপিটি আছে এখানে লেখা প্রকাশ জানুয়ারি 1960, যেটা হওয়া সম্ভব না, কারণ মূল বইটাই প্রকাশিত হয়েছে এরিক মারিয়া রেমার্কের যে ইংরেজি জার্মান বইটা, সেটাই প্রকাশ হয়েছে 1962 সালে। কাজেই তার আগে তো অনুবাদ হওয়া সম্ভব না। কাজেই আমার কাছে বিশ্বাসযোগ্য যে তথ্যটি আছে সেটা হচ্ছে দেশকাল থেকে প্রকাশিত। এইটুকুই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। আমার খুব ভালো লাগতো যদি আমি অনুবাদকের নামটা আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। আন্তরিকভাবে দুঃখিত সেজন্য। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কেমন লাগলো জানাবেন। আমার তো খুবই ভালো লেগেছে। সাধারণত একটা বই যখন আমরা অডিও বুক করার পর অডিয়েন্সের কাছে সেটার অ্যাকসেপ্টেন্স কেমন, বিশেষ করে কত ভিউ হচ্ছে, সেটা তো মাঝে মাঝে দেখি। সেই তুলনায় এই ধরনের বইগুলোর ওই অর্থে মানে ভিউ খুব একটা বেশি হয় না, বাট আমি খুবই হ্যাপি এই যে এরকম একটা বই আপনাদের সাথে শেয়ার করতে পারছি। ভালো থাকবেন, আশেপাশের লোকজনদের ভালো রাখবেন। টাটা।